রিফাত ১৯ বছরের এক নিরীহ মেধাবী ছাত্র। খুবই সহজ সরল ছেলে গ্রামের। গ্রাম থেকে শহরে নামকরা কলেজে ভর্তি হয়েছে। কলেজে ভর্তি হওয়ার পরেই তার নতুন শহরে নতুন চেনা। সাবরিনা ম্যাডাম ৩০ বছর বয়সী ইংরেজি বিভাগের শিক্ষিকা। সৌম্য বুদ্ধিমতী ও স্নেহময়ী চেহারায় অনেক মায়া আছে তার। বন্ধুরা, আমার আজকের পুরো গল্পটি শুনতে চাইলে কানে হেডফোন লাগিয়ে নেন। নতুন শহর, নতুন অনুভব, সবকিছুই তার অচেনা। নতুন শহরে এসে সে তার মনে অন্য কোনো জগতে এসেছে। চারদিকে সবকিছু কেমন যেন অন্যরকম পরিবেশ। রিফাত যখন প্রথম কলেজে পা রাখে তখন তার চোখে শুধু স্বপ্ন। যে স্বপ্ন সে ছোটবেলা থেকে মনের মধ্যে পুষে রেখেছে। যে স্বপ্নের কারণে তার এত দূর আসা, সেই স্বপ্ন নিয়েই সে কলেজের প্রথম আগমন ঘটায়। কিন্তু সে কল্পনাও করেনি এমন এক অভিজ্ঞতা তার জীবনে অপেক্ষা করছে। এরকম নিষিদ্ধ ভালোবাসা, যে ভালোবাসা তার সকল স্বপ্ন আশা সব শেষ করে ফেলবে। প্রথম ক্লাসেই তার দেখা হয় সাবরিনা ম্যাডামের সাথে। নতুন ক্লাসে নতুন ম্যাডামের আগমনে সবাই নিঃশব্দহীনভাবে বসেছিল। নতুন ম্যাডামের সেই হাসি, চোখের ভাষা, উচ্চারণের মাধুর্য, সবকিছুই এক অভিজাত অথচ কোমল সুরে বাজে তার কানে। প্রথম দিন থেকেই একটা অনুরাগ জন্ম নেয় তার মনে। কিন্তু সে কিছুই বুঝতে চায় না। শুধু চুপ করে বসে থাকে, যেন এক আশ্চর্য ভরে। সে নিজের মনের মধ্যে এমন কিছু আনতে চায় না যা তার স্বপ্ন ছুঁতে বাধা দেবে। দিন যায়, রিফাতের ম্যাডামের প্রতি আসক্ত হয়ে পড়ে। ম্যাডামকে না দেখলে তার স্থিরতা বেড়ে যায়। ম্যাডামের ক্লাসের অপেক্ষায় সে থাকে। সে প্রথম বেঞ্চে বসে, শুধু সাবরিনা ম্যাডামের দিকে তাকায়। এমন করার কারণে সাবরিনা ম্যাডামের চোখে পড়ে এই ছেলেটার ব্যবহার। সে আলাদা অনুভব করে। একদিন রিফাত ক্লাস শেষে ধীরে ধীরে বের হচ্ছিল। হঠাৎ সাবরিনা ডেকে বললেন, তুমি একটু আসো রিফাত। তারপর হাসলেন। তোমাকে খুব সিরিয়াস মনে হয়। কি করো পড়ালেখার বাইরে? রিফাত একটু অপ্রস্তুত হয়ে উত্তর দিল, লিখতে ভালো লাগে, এর বাইরে আর কিছুই করা হয় না। আর আপনার ক্লাস মিস করতে ইচ্ছে করে না। আপনার ক্লাস না করলে আমার কলেজে আসা অসম্পূর্ণ হয়ে যায়। তাই আপনার ক্লাস আমি একদমই মিস করি না ম্যাডাম। সেই হাসি। সাবরিনা কিছুই বললেন না, শুধু চুপ করে তাকিয়েছিলেন কিছুক্ষণ। আর এইভাবেই শুরু হয় এক অদৃশ্য সেতু তৈরির কাজ। তার কথার ধরনে সাবরিনা ম্যাডামের মনে এক অদৃশ্য সুরের তরিকা ভেসে উঠল। কলেজের নাট্য উৎসব চলছে। রিফাত অংশগ্রহণ করেছে। নির্দেশনা দিচ্ছেন সাবরিনা ম্যাডাম নিজেই। প্রতিদিন বিকেলে প্র্যাকটিস, রিহার্সেল, এইসব অজুহাতে তাদের সময় কাটাতে লাগলো একসাথে। কেউ কিছু বলছে না, কারণ সবাই জানে তারা কলেজের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু দুজনেই বুঝেছে কিছু একটা হতে যাচ্ছে। রিহার্সেলের একদিন সন্ধ্যায় সবাই চলে গেছে, শুধু রিফাত আর সাবরিনা থেকে গেছে। ক্লাসরুমে বসে তারা চুপচাপ, কেউই কিছু বলছে না। হঠাৎ করে সাবরিনা ম্যাডামকে বলে, আপনার চোখে কি সবসময় এত দুঃখ জমে থাকে ম্যাডাম? সাবরিনা ম্যাডাম তখন বলল, তুমি কি আমাকে সব সময় খেয়াল করো? তখন রিফাত বলে উঠল, খুব বেশি। সাবরিনা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার দিকে। আমার জীবনে অনেক শূন্যতা রিফাত, আর এই শূন্যতার জীবন নিয়েই আমি বেঁচে আছি না বাঁচার মতোই। কেউ কোনোদিন জানতে চায়নি আমি কি চাই। তখন রিফাত বলে উঠল, ম্যাডাম যদি আপনি চান, তাহলে আমি আপনার সকল মনের কথা জানতে চাই। আমি আপনার শূন্যতাকে জানতে চাই। আমি আপনাকে জানতে চাই। তখনই প্রথম সাবরিনার চোখে ভিজে আসে। কেউ তার এত আপন হয়ে কখনো কিছু বলেনি। আজ রিফাত যা বলছে সেটা তার হৃদয়ে যেন তীরের মতো এসে পৌঁছেছে। এরপর দুজনের মধ্যে সম্পর্ক গোপনে গোপনে এগোতে থাকে।
কলেজ শেষে সাবরিনা রিফাতকে তার বাসার কাছাকাছি একটি কফি শপে ডেকে নেন। মাঝে মাঝে সাবরিনার চোখে এক অন্য ধরনের নর্মতা দেখা দেয়। রিফাতের মুখে একটানা কথা বলার সহজতা। একদিন সাবরিনা তার বাসায় ডাকে রিফাতকে। কয়েকটা লাইন ঠিক করে দিতে হবে নাটকে। সেটা ছিল একটা বাহানা মাত্র। রিফাত প্রথমবার সাবরিনা ম্যাডামের বাসায় যায়। ঘরটা সাজানো কিন্তু নিঃসঙ্গ। সাবরিনা ম্যাডাম একা থাকেন, স্বামী প্রবাসী, সম্পর্কও ভালো না, তাদের মাঝে ঠিক করে কথাও হয় না। তাই সাবরিনা ম্যাডামের মনে এই রকম শূন্যতা। রাত ৮টা বাজে, তারা একসাথে বসে নাটকের স্ক্রিপ্ট পড়ছে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে তারা কাছাকাছি। রিফাত সাবরিনা ম্যাডামের হাত ছুঁয়ে ফেলে। সে হাত ছাড়ে না, চুপচাপ বলেন, আমি আর পারি না নিজেকে আটকাতে। তুমি বোঝো না রিফাত। রিফাত বলল, আপনার ছায়ায় আমি বেঁচে আছি ম্যাডাম। তাদের ঠোঁটে প্রথম চুম্বন সেই রাতেই। তারপর রিফাত তার ম্যাডামের গায়ে হাত দেয়, বুকে হাত দেয়। সবকিছুতেই যেন তার হাত নিজে থেকেই চলে যায়। তারপর রিফাত তার ম্যাডামের গায়ের উপর উঠে যায়, শক্ত করে ম্যাডামকে জড়িয়ে ধরে। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। তারা পরকীয়ায় এতই আসক্ত হয়ে ওঠে। এমন করতে করতে প্রায় ৩ মাস হয়ে যায়। প্রতিনিয়ত তাদের শারীরিক সম্পর্ক হতেই থাকে। তারপর হঠাৎ একদিন সাবরিনা ম্যাডামের শরীরে একটা অস্বাভাবিকতা দেখা দেয়। সাবরিনা ম্যাডাম ডাক্তারের কাছে যায়। ডাক্তার সাবরিনা ম্যাডামের সকল পরীক্ষা নিরীক্ষা করে বলেন, ম্যাডাম আপনি মা হতে চলেছেন। তা শুনে সাবরিনা পুরো নিস্তব্ধ হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে তাদের ভালোবাসার দিনের পর দিন গাঢ় হতে থাকে। কিন্তু সমাজ তো চুপ করে থাকে না। ছাত্র শিক্ষার ছাত্র শিক্ষিকার প্রেম কেউ মেনে নেয় না। সাবরিনা ম্যাডামের শরীরের অস্বাভাবিকতা দেখে গুঞ্জন হয়ে ওঠে কলেজে। একদিন প্রিন্সিপাল সাবরিনা ম্যাডামকে ডেকে অফিসে বলেন, আপনার বিরুদ্ধে গুঞ্জন ছড়াচ্ছে ম্যাডাম। আপনি যদি চান ট্রান্সফার হতে পারেন। সাবরিনা ম্যাডাম চুপ, তার চোখে অশ্রু। সে কিছু বলে না, শুধু কলেজ থেকে বেরিয়ে এসে রিফাতকে ডাকে, তুমি ভুল কিছু করনি, আমিও করিনি, কিন্তু সবাই আমাদের শাস্তি দিচ্ছি রিফাত। রিফাত, তুমি জানো আমি গর্ভবতী, আর আমার পেটে তোমারই সন্তান। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি চাইলে এই বাচ্চাটাকে নষ্ট করে দিতে পারি। যদি তুমি বলো তাহলে আমি তাই করব। এ ছায়ার কোনো অস্তিত্বই থাকবে না এই পৃথিবীতে। তখন রিফাত বলে, আমি সব ছেড়ে দিতে পারি, শুধু আপনাকে আর আপনার পেটের ভিতরে থাকা এই নিষিদ্ধ ছায়াকে নয়। আমি চাই আপনার পেটের ভিতরে থাকা আমার সেই অস্তিত্ব যেন পৃথিবীতে আসে, পৃথিবীর আলো দেখে। তারপর তারা দুজনে সিদ্ধান্ত নেন, আর লুকিয়ে নয়, তারা শহরে ছেড়ে অন্যত্র চলে যাবে। তারা যদি এই শহর ছেড়ে চলে না যায় তাহলে তারা একটি নিষ্পাপ প্রাণের বিলুপ্তি দিতে হবে, যে প্রাণ পৃথিবীর আলো দেখার আগেই নিভে যাবে। একদিন সন্ধ্যায় সাবরিনা রিফাতকে জানায়, আমি কলেজ ছাড়ছি, তুমি চাও তো চলো, আমরা একসাথে বাঁচবো। রিফাত বলে, চলুন। আমি কোনো ডিগ্রি, সমাজ বা লোক দেখানো কিছুই চাই না। আমি আপনাকে চাই। আমার ছায়াকে চাই। নিষিদ্ধতা পেরিয়ে নতুন সূর্যের আগমন। সাবরিনা ও রিফাত চলে যায় অন্য শহরে। ছোট একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নতুন জীবন শুরু করে। সেখানে একটি কলেজে সাবরিনার চাকরি শুরু হয়। সেখানে তাদের একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু তাদের পরিচয়, তাদের সকল আদর স্নেহে সেই সন্তান বেরোতে থাকে। এই সমাজের কেউ জানে না তারা কারা, কি তাদের সম্পর্ক। একদিন বিকেলে ছাদে এক কোণে বসে সাবরিনা বলে, তুমি কি কখনো আফসোস করো রিফাত, তোমার স্বপ্ন ভেঙে গেছে তা নিয়ে? তখন রিফাত বলে, না, কারণ আমি ভালোবেসেছি, আর ভালোবাসা কখনো ভুল হতে পারে না। এই ভালোবাসার কারণে আমি আমার ছায়াকে এই পৃথিবীতে দেখতে পেয়েছি। তাই আমি কখনোই আফসোস করি না আমার স্বপ্ন নিয়ে।
আমার স্বপ্ন আমি আমার ছায়ার মাঝেই খুঁজে পাই। চোখে জল চলে আসে সাবরিনার। সে জানে এই সমাজ হয়তো তাদের দোষী মনে করবে, কিন্তু এই ভালোবাসা তাদের কাছে পবিত্র। তাদের ভালোবাসার কারণে তারা এক নিষ্পাপ প্রাণের আলো এই পৃথিবীতে এনেছে। এই গল্পে আমরা ভালোবাসার এমন এক অধ্যায় তুলে ধরেছি, যেখানে বয়স, সম্পর্ক, নিয়ম কিছুই ভালোবাসার দেয়ালে বাধা হয়ে দাঁড়াতে পারে না। সমাজ বাধা দেয়, তবুও দুটি হৃদয় এক হয়ে সকলের সাথে যুদ্ধ করে সব পেরিয়ে যায়, আর তাদের পবিত্র ভালোবাসার পূর্ণতা দেয়। বন্ধুরা, আমার আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমার নতুন গল্প তৈরি করার অনুপ্রেরণা জাগায়। ধন্যবাদ।